সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজকের এমন এমন সব ভয়ঙ্কর সংবাদ শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব তারেকের আবেদন উপেক্ষা করে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার অনুমতি দিল মোদি। শেখ হাসিনার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। বিস্তারিত হাসিনা বা সজীব ওয়াজেদ জয় আগামী 5ই আগস্ট দেশের মানুষের জন্য কি বক্তব্য রাখবেন সেই দিকেই তাকিয়ে আছে নেতাকর্মীরা। প্রতিহিংসার বক্তব্য দিলে দেশে থাকা নেতাকর্মীদের উপর অত্যাচার আরো বাড়বে, অথচ প্রতিনিয়ত নেতাদের উপর হওয়া অত্যাচার মিথ্যে মামলার বিরুদ্ধে কোন সারি শোনাবেন তিনি? নতুন বার্তার অপেক্ষা বাংলাদেশ। অন্যদিকে সংঘটিত হওয়ার জন্য নেতৃত্বের মাঠে থাকা প্রয়োজন, তাই হাসিনা দেশে না ফিরতে পারে দেশে ফেরা উচিত। সেই সঙ্গে নেতৃত্বে মহান এবং সহনশীল হওয়ার পরামর্শ দিলেন এক আওয়ামী লীগ নেতা শেখ রহমান। সেখানে পরবর্তীতে যাবে, আপনার যাইতে পারবে না কেন? তার তো উচিত কৃতজ্ঞতার জায়গা থেকে আগে দেওয়া শিখছে। বিএনপিরা আওয়ামী লীগের লোকের উপরে অন্যায় অত্যাচার করছে না, সব জায়গায় কম বেশি অন্যায় অত্যাচার হচ্ছে। আপনি যদি বাংলাদেশের সামরিক বাহিনীর অন্যতম একটি বাহিনী বিমান বাহিনীর সাবেক প্রধানের বাড়ি ভাঙার দেন, তাহলে বাকি যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারী তারা যদি মনে করে যে আওয়ামী লীগ ফিরে আসলে নির্বিচারে তাদের করা হবে, কারণ তারাও জুলাই অগস্টে আপনার বিরুদ্ধে অবস্থান করেছিল, তাহলে আশা করতে কি সুযোগ সহজ হয়? এটা কৌশলগত প্রশ্ন। মায়ের মতো আমার টিকিটটা কোনভাবে স্বাধীনতার সাথে, যে আমি যদি এখন বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সকলের বাড়ি নির্দেশ দেওয়া শুরু করি, তাহলে কি আমার ফিরে আসা বা আমার নেতা কর্মীদের সুরক্ষার জন্য ব্যাপারটা খুব হচ্ছে কিনা? এটা হাইপোথেটিক্যালি স্পিকিং, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামীকালকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এর মধ্যে তিনি হুকুম দিয়ে দিয়েছেন যে তোমার রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ। তাইলে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত কিছু করতে পারুক আর না পারুক, প্রধানমন্ত্রী হওয়ার পরে যে কর্মীদের তিনি নির্দেশ দিলেন এটা তিনি আর নিয়ন্ত্রণ করতে পারেন। ওনার পুলিশও কি ওনার আন্ডারে যে পুলিশ তারা নিয়ন্ত্রণ করতে পারবে? তাহলে উনি কি 100% নিশ্চিত যে ওনার কর্মীরা ওই বিএনপি বা ওই জামাতের লোকের চোখ তুলবে, বা তার ব্যক্তিগত শত্রু যাদের সাথে আছে জড়িত হলে তার চোখ তুলবে না? তিনি নিশ্চিত। এখন কথা হচ্ছে এগুলো হুকুমের খুব খারাপ দিক আছে, এবং আমি ওয়াহিদ খানের সাথে বক্তব্যের প্রতিবাদ করেছিলাম, আমি এখনো তাই প্রতিবাদ করি। সাধারণ মানুষ যতই চান না কেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, যতক্ষণ না কোনো নেতা রাস্তায় নেমে নেতৃত্ব দিয়ে তৈরি করছে ততক্ষণ কোনো বড় ধরনের আন্দোলন হওয়া অসম্ভব। আর যারা ভাবছে আমেরিকা অথবা ভারত আওয়ামী লীগকে হাত ধরে রাজনীতিতে নিয়ে আসে, তারা বড় ভুল করছে, কারণ এমন কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। আমেরিকা এবং ভারত চায় না জামাত ক্ষমতায় আসুক, তাই তাদের কাছে বিএনপি ছাড়া উপায় নেই। বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যোগ্যতা অনেক কম, ফলে এইভাবে চললে আওয়ামী লীগ ঠিক কতদিন নিজেদের সংগঠন তৈরি করতে পারবে, রাজনীতিতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, তাই নিয়ে সন্দেহ থাকছে। যারা ভাবছেন ডিসেম্বরে হাসিনা ফিরবেন আর সব বদলে যাবে, তারা নেহাতি ভুল, কারণ হাসিনার এবারের ফেরার পথ খুবই কঠিন। তবে বর্তমান সরকার যদি জঙ্গিদের নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিছু একটা হলেও হতে পারে, কারণ জঙ্গিবাদকে একেবারেই অপছন্দ আমেরিকার। তবে ফেরার আগেই কোনো আক্রোশ বাণী শোনালে তা নেতাকর্মীদের বিপদ আরো বাড়াবে। তাছাড়া প্রতিহিংসা যুগের পর যুগ চালানো যেতে পারে, কিন্তু দেশ কি তাতে লাভবান হবে? যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতা আনা দল, তাই তাদের কাছে সংযম আশা করে দেশের। আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে তার কোনো সঠিক দিনক্ষণ নেই। তবুও যে বা যারা বলছে ক্ষমতায় ফিরলে সবকিছুর হিসেব করা রাজাকার মুক্ত বাংলাদেশ তৈরি করা হবে, তারা কি বলতে পারে বর্তমানে শুধু রাজাকার বা জামাতরাই তাদের উপর অত্যাচার করছে? তা তো নয়, তা বেশি অত্যাচার করছে বিএনপি। আসলে বাংলাদেশের রাজনীতি এভাবেই চলে আসছে, যখন যে ক্ষমতায় থাকে সেই চায় বিরোধী বলে কিছু না থাকে, ভাবে বিরোধী শূন্য সংসদ গঠন করা হয়, আর যাদের বিরোধী তৈরি করা হয় তারা আসলে সাজানো বিরোধী। এখন যেমনটি চলছে সংসদে, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নেন বিপুল ঋণের বোঝায় তার দেশ জর্জরিত, তার থেকে মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি টানলেন ভারত আন্দোলনের কথা, টালমাটাল অর্থনীতি, তার উপরে ঋণের বোঝা। দেশের এই সংকটের দ্রুত সমাধান বার করা প্রয়োজন বলে মনে করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। তারা পরিস্থিতি ঠিক না হলে ভারতের ককরোচ জনতা পার্টি থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের যুব সমাজ বিদ্রোহ করতে পারে, আর সেই অভ্যুত্থান সবকিছু ওলটপালট করে দিতে পারে বলে মনে করছেন নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নেন বিপুল ঋণের বোঝায় তার
দেশ জর্জরিত, তার থেকে মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার কথায় এই ঋণের পরিস্থিতির সমাধান করা আরম্ভ। আমাদের দেশের তরুণেরা যা চান আমরা তা দিতে পারছি না, আপনারা তাদের তরুণ বলুন, আরশোলা বা যা খুশি বলুন। এই আরশোলাটা যদি একত্রিত হয় তাহলে তারা সবকিছু উড়ে দিতে পারে। कि अपना निजाम ठीक कर ले, हमें इंसाफ मिल जाए, हमें मेरिट मिल जाए, हमें जॉब की अपॉर्चुनिटीज मिल जाए, और हमें अगर कहीं सरकारी जॉब है तो उस पर हमें जायज तरीके से हर चीज मिल जाए, वो हम नहीं दे पाते नौजवान को। अब उस नौजवान को आप नौजवान कहें, उसको जो मर्जी चीज कहें, लेकिन मैं एक चीज सबको बताऊंगा, ये कॉकरोच अगर इकट्ठा हो गया तो ये हर चीज उलट सकता है। उसके लिए जरूरी है उनकी ख्वाहिश इससे पहले जो वो जाहिर करें हमें पूरी करनी चाहिए। নকভি আরো বলেন, কেউ মানতে চান না বা না চান, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তারপরে পাকমন্ত্রী বলেন, আমাদের বাজেটের দিকে তাকান, এবছর আমাদের কত ঋণ দিতে হবে তা নিয়ে আমরা কথা বলি, আমাদের দায় সমাধান করা, কিন্তু সমাধানের পথে না হেঁটে আমরা ঋণ নেব। আমাদের দেশের উপর ঋণের বোঝা বেড়েই চলেছে। क्योंकि जिस सिस्टम जिसके अंदर हम ये कोलैप्स कर चुका है, आप माने ना माने, आप एक चीज जो 70 साल से घसीट रहे हैं, मैं आज भी कहूंगा जमहूरियत हम सब चाहते हैं और मैं उसका सबसे बड़ा सपोर्टर हूं और रहूंगा। जमहूरियत के अंदर भी तो 3, 4, 5 किस्म के निजाम है, खाली एक निजाम तो मौजूद नहीं है। लेकिन हम कहते हैं नहीं, जो मर्जी हो जाए, तरह का मर्जी हो जाए, हमने इसी को घसीटना है, इसी को चलाना है, चाहे हम 14 बिलियन की बाहर से एग्रीकल्चर की प्रोडक्ट्स ले आए, चाहे हम अपना एग्रीकल्चर गंदम बाहर से ले आए, जो मर्जी आप करें, हर एक में अपनी अपनी चीजें बताएं। कहा कि पाकिस्तान बहुत तरक्की कर रहा है, इंटरनेशनल हालात के लिहाज से पाकिस्तान का नाम बहुत ज्यादा अल्लाह ताला ने किया है। वो शख्स जो 20-20 घंटे जाके पाकिस्तान के लिए वो नाम है, मैं उनको भी याद करूंगा कि ये फायर फाइटिंग सिर्फ फायर फाइटिंग है। जब तक आप इस मुल्क की बेसिक चीज को की रूम में रह के ठीक नहीं करेंगे, ये इसी तरह रहेगा। নীতি অনিয়ম এবং প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের ককরোচ দলের বিক্ষোভ, ধর্ণা, অবস্থান সাড়া ফেলেছে। গন্ডি পেরিয়ে সেই আন্দোলনের ঢেউ পরশু দেশ পাকিস্তানকে আন্দোলিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নকভি। ভারতের এই আন্দোলনের নেপথ্যে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবি। সেই আবহে দেশের অর্থনীতির অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ককরোচদের আন্দোলনের প্রসঙ্গ তুললেন পাকমন্ত্রী। সার্জিও গোর বাংলাদেশে এসে গোয়েন্দাগিরি করেছেন বলে বিএনপির তরফ থেকে অভিযোগ। আসলে বাংলাদেশ নিয়ে কোন একটি দেশ আর হস্তক্ষেপ করছে না। আর বাংলাদেশ যদি ভাবে যে আমেরিকা বা চীন তাদের পক্ষ নিয়ে ভারতের সঙ্গে বিবাদে যাবে, তবে সেটিও বিরাট বড় ভুল বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে আমেরিকা যে স্বার্থ তার থেকে তাদের অনেক বেশি স্বার্থ ভারত। তাই আমেরিকা বা চীন কোন দেশই বাংলাদেশের কারণে ভারতকে উল্টে এমন হতে পারে যে কেউ বলতে পারে তুমি আমাকে এটা দাও আর ওটা নাও। আর তেমন কিছু হলে বাংলাদেশও পাকিস্তানের মতো কয়েক টুকরো হয়ে যেত। তবে ঠিক কি ঘটবে বাংলাদেশের সঙ্গে তা বলা মুশকিল। এই অনিশ্চয়তার কারণ হলো বাংলাদেশ। তারা নিজেদের এমন জায়গায় নিয়ে গিয়েছে যে অনেক মিলেই ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে কি করা উচিত। এক্সাক্ট কি হবে আউটকাম সেটা এখনই বোঝা যাচ্ছে না, বোঝা যাবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ নিজেকে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যেখানে অনেকগুলো দেশ মিলে ঠিক করছে পঞ্চায়েত যে কি হবে। বাংলাদেশ নিজেকে যা খুশি মনে করতে পারে, কিন্তু বাস্তব এটাই। তো তার মাঝখানে তার কারণ সে কষ্টগুলো তৈরি করে ফেলেছে। আপনার শেখ হাসিনা সম্পর্কে আপনার 1100 কি 1,100,000 আপনার অভিযোগ থাকতে পারে, এটা তো না। সমস্যাটা হচ্ছে যেমন ধরুন আপনি পার্টি থেকে ব্যান করে দিন, ব্যান করে দিয়ে ওদের সবার কাছে কেউ দিয়ে দিলেন জেলে, যাকে পাচ্ছেন ধরছেন ওকে বলছেন ও টেররিস্ট, আর যারা টেররিস্ট তাদেরকে ধরে বাইরে ছেড়ে দিলেন। তো এই যে আপনি ইমব্যালেন্সটা করেছেন, করার ফলে এই থেকে তো আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি নিজে ঠিক না হন তাহলে লোকে হস্তক্ষেপ করে আপনাকে ঠিক করাবে, এটাই বাস্তব। এই দিকেই যাবে সমস্ত দিন, সেটা আজকে যাবে না কালকে যাবে আমি জানি না। আমার মনে হয় ইস্যুগুলো সমস্ত সেপারেটেড, আলাদা আলাদা, এর মধ্যে সমস্ত ইকুয়েশনস হবে। দীনেশ ত্রিবেদী এক্স্যাক্টলি সেটা যদি জানার মতো হতো, তাহলে দেখুন দীনেশ ত্রিবেদী নিজে চলে এসে বলছেন, ব্রেক করছেন, কেমন? তো তারা হয়তো মেইলা পাঠাচ্ছেন না কেন, যেমন নিজে এসে বলছেন। সুতরাং ইট ইজ ক্লাসিফাইড।
বিএনপি ধরে নিয়েছে তারা ভারত বিরোধী রাজনীতি করবে, কারণ হাসিনা হলেন দালাল। ভারতই হাসিনাকে স্বৈরাচারী শাসক বানিয়েছে, যাতে ভারতের স্বার্থ হাসিনা ভালোভাবে দেখেন। কিন্তু বাস্তব কি তাই? চীনের বিনিয়োগ নিয়ে এসেছেন হাসিনা, রাশিয়া থেকে বিনিয়োগ নিয়ে এসেছেন হাসিনা। রাশিয়া এবং জাপান তো ভারতের বন্ধু দেশ, কিন্তু চীন তো তা নয়। তাহলে তো ভারতের পক্ষ থেকে বাধা আসা উচিত ছিল, কিন্তু হাসিনা তো তেমন কোনো বাধা মানেননি। তিনি ভারতের দালাল হলে চীনকে দিয়ে কোনো প্রজেক্ট করাতেন না। তবুও হাসিনার উপর অভিযোগ তিনি নাকি ভারতের সঙ্গে গোলামির চুক্তি করেছেন, যার কোনো প্রমাণ নেই। অথচ বাংলাদেশের সঙ্গে আমেরিকার বর্তমান চুক্তিতে আমেরিকাকে কি দেবে আর কি নেবে তা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশ কোথা থেকে কি কিনবে আর কিনবে না সেটিও যখন আমেরিকা ঠিক করে দেয়, তাকে গোলামির চুক্তি বলা হয় না। মানে যত সমস্যা ভারতকে নিয়ে। আপনি যে আমেরিকার সঙ্গে চুক্তি করছেন, আমেরিকা আপনার সঙ্গে চুক্তি করবে কি করবে না, আপনি কি জিনিসটা কিনবেন না, সেটা আপনাদের বিষয়। সে আপনি বেশি দাম দিয়ে কিনুন, কম দাম দিয়ে কিনুন, আমাদের দেখার দরকার নেই। কিন্তু সেই চুক্তির ভেতর যখন থাকে যে অমুক দেশের সঙ্গে তুমি অমুক করতে পারবে, হস্তক্ষেপ না, নাকি ভারত হলেই কোথাও একটা সমস্যা তৈরি হয়। তাই হাসিনা ভারতের দালাল এর পিছনে কোনো যুক্তি না থাকলেও হাসিনা বাদে অন্য কোনো বাংলাদেশের মেনে নেওয়া ভারতের কাছে কঠিন। এর কারণ হলো পিছনের ইতিহাস, যে ইতিহাস ভারত থেকে আমেরিকা সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে। ভারতের সুরক্ষাকে বিপদের মুখে ফেলে দিয়ে খালেদা জিয়ার সরকার কি করেছিল তা তো সবাই জানে। ইউনূসের আমলেও জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সরকার না তাদের পুনরায় জেলে ভরেছে, না তো লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধার করেছে। তার উপর আবার নতুন ছাত্র নেতারা বাংলাদেশে থাকা ভারত বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। অথচ হাসিনাকে নিয়ে ভারত কি করছে তা না দেখে যদি নতুন সরকার হাসিনার পথে হেঁটে ভারতের সুরক্ষার বিষয়ে ভারতকে আশ্বস্ত করত, তাহলে হাসিনা তাদের চিন্তার কোনো কারণ থাকতো না, আর শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্বও থাকতো না। কিন্তু বিএনপি সেটি করবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব ঘোষণা মতো বুধবার সন্ধে দিল্লিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। প্রেস কনফারেন্সে তিনি তার দেশে ফেরার বিষয় বিস্তারিত জানাবেন। মঙ্গলবার ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয়। বুধবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানে হাসিনার সঙ্গে পুত্র জয় ও ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। ওই অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সরকার নানাভাবে বাধা সৃষ্টি করছে বলে সমাজ মাধ্যমে অভিযোগ করেছেন হাসিনা পুত্র। বুধবারের ওই অনুষ্ঠানে হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলবেন বলে রবিবার দ্য ওয়ালে লেখা হয়েছিল। অচেনা পুত্র জয় ফেসবুক পোস্টে লিখেছেন, জননেত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ঘোষণায় ভীত হয়ে বাংলাদেশের তথাকথিত সরকার জনগণের কষ্টের টাকায় পিআর ফর্ম ভাড়া করে বহির্বিশ্বের সাংবাদিকদের নানারকম মিথ্যে তত্ত্ব দিচ্ছে যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন হচ্ছে না, তিনি যুক্ত হবেন না। একই সঙ্গে তারা বাংলাদেশের মিডিয়াকেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে, মামলা হামলার ভয় দেখাচ্ছে। জয় আরও লিখেছেন, আমরা দেশবাসী ও বিশ্ব মিডিয়ার সব সাংবাদিকদের জানাতে চাই, আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০, ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি সংযুক্ত হবেন, কথা বলবেন। প্রেস কনফারেন্স যথাসময়ে শুরু হবে। বাংলাদেশ আগামী লীগ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেস কনফারেন্স লাইভ করবে। সব ধরনের ষড়যন্ত্র আর অতিকথনের জবাব জননেত্রী শেখ হাসিনা নিজ মুখেই দেবেন। ঘটনা হল মঙ্গলবারই ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক উপদেষ্টা জাহেদুর রহমান সংবাদ বৈঠকে বলেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাংলাদেশ মিডিয়ার উপর আদালতে নিষেধাজ্ঞা আছে। হাসিনার বুধবারের অনুষ্ঠানের প্রচার না করতে তিনি সাংবাদিকদের সতর্ক করে দেন। তিনি বলেন, আদালতের রায় লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার আদায় সংক্রান্ত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের ক্যাডারদের দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে। যশোর নির্বাচিত প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো এই বর্বর হামলায় যশোর ভিপি জিএস, শিক্ষক ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসির চেয়ারম্যানের নির্ধারিত কর্মসূচিতে এ অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়।
যক্ষসু ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ সুবিধা বাড়ানোর মতো মৌলিক দাবিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে ইউজিসির চেয়ারম্যানের দৃষ্টিগোচর করতে চেয়েছিলেন যক্ষসুর প্রতিনিধিরা। কিন্তু যক্ষসুর প্রতিনিধিরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে মিলনায়তনে প্রবেশ করতে গেলে জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে কথা কাটাকাটির জের জোরে ছাত্রদলের নেতাকর্মীরা যক্ষসুর নেতাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে এবং এলোপাথারি মারধর শুরু করে। সংঘর্ষ থামাতে গিয়ে জবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড রিফাত হাসান আক্রান্ত ও আহত হন। পরবর্তীতে হামলার মাত্রা আরও বৃদ্ধি পেলে পেশাগত দায়িত্ব পালনরত অন্তত ৬ জন সাংবাদিক গুরুতর আহত হন। হামলায় যক্ষসুর সভাপতি ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক ফারুক, সদস্য আবদুল্লাহ আল ফারুক সহ ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌসে শেখ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব রক্তাক্ত ও আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক চিত্রে যক্ষসুর জিএস ও সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতাদের সামনে থেকেই সরাসরি ইন্ধন দিতে দেখা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কর্মসূচিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাত্রদলের এই দফায় দফায় সশস্ত্র হামলা ও রক্তপাতের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ। তারা অবিলম্বে দায়ী ক্যাডারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। বগুড়ার সারিয়াকান্দিতে জমি ও গোচারণভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা নান্টু সরকারের নেতৃত্বে মুসলিম উদ্দিন প্রামাণিক ৬২ নামের এক প্রবীণ আওয়ামী লীগ নেতাকে দেশীয় অস্ত্র লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৪ অগস্ট সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার ৩ অগস্ট রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া চরের নান্টুর মোড় বাজার এলাকায় তার উপর এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাটুয়ার চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে এবং কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুয়ার চর গ্রামের দুদু সরকারের ছেলে ও ওয়ার্ড যুবদল সদস্য নান্টু সরকারের সঙ্গে জমি ও গোচারণভূমি বেচাকেনা নিয়ে মুসলিম উদ্দিনের দীর্ঘদিনের শত্রুতা চলে আসছিল। নিহতের স্বজনদের অভিযোগ, সোমবার রাতে নান্টুর মোড় বাজার থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতা নান্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক কিটিয়ে হাত পা ভেঙে দেয় এবং মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় বগুড়া সজিমেঘ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। নিহতের ছেলে নাহিদ হাসান অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরেই যুবদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা নান্টু সরকার সহ তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ.খ.ম. আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার জুলাই ও জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। গণভোট নিয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি বলেন, এই সরকারের কাছে জুলাই এবং আহত ও শহীদ পরিবারের কোনো মূল্য নেই। সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে তাহলে আরেকটি জুলাই আসন্ন। বুধবার ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, জুলাইয়ের যোদ্ধারা জাতীয় সম্পদ, তাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। এখনও অনেক যোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকে বিছানায় কষ্ট পাচ্ছেন, কিন্তু সরকার তাদের দিকে নজর দিচ্ছে না। তিনি বলেন, জুলাইয়ের কোনো একক মাস্টারমাইন্ডে আমরা বিশ্বাস করি না।
দিনমজুর থেকে শুরু করে দেশের সব নাগরিকই জুলাই আন্দোলনের অংশীদার। শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী জাতিকে অনেক আশার কথা শুনিয়েছিলেন, কিন্তু এখন সেই আশার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এসব আশা কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে, এমনকি সংসদেও বিষয়টি স্বীকার করা হয়েছে। তিনি বলেন, এখন শুধু আপনারা অর্থাৎ বিএনপি জাতির সামনে প্রতারক হিসেবে নিজেদের নিবন্ধিত করবেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেই ফ্যাসিবাদ বলা হচ্ছে। এই আচরণ বন্ধ করলে জনগণ ফুল দিয়ে বরণ করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় মেনে নিতে হবে, তা না হলে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।